যে কোনো সময় ইরানে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েল। নিরাপত্তা পরিষদে একে অপরকে দোষারোপ, সংঘাত বন্ধের আহ্বান গুতেরেসের। ডলারের বিপরীতে টাকার মান কমায় আমদানিতে ছন্দপতন, বিপর্যয়ে ব্যবসায়ীরা। শিল্প কারখানা সুরক্ষায় সরকারকে উদার হওয়ার আহ্বান। এবং প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের সংলাপ শুরু শনিবার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর চান 53% ভোটার। আলোচনা করে সময় নির্ধারণ। সবাই মিলে একটা গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করব। ইরানে যে কোনো সময় পাল্টা হামলা চালাবে ইসরায়েল, প্রস্তুত তেহরানও। সেই সাথে মধ্যপ্রাচ্যে মার্কিনী হস্তক্ষেপ বন্ধ হবে চূড়ান্ত সমাধান বলে হুঙ্কার দিয়েছে আয়াতুল্লাহ খামেনি। এদিকে ইসরায়েলকে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরল ইরান ইসরায়েল। এদিকে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সরাসরি হামলা চালালো ইরান। শত শত ক্ষেপণাস্ত্রের আঘাতে দিশেহারা ইসরায়েল। হামাস নেতার পর হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা বলে জানিয়েছে তেহরান। তবে মূল ভূখণ্ডে একের পর এক হামলায় ক্ষোভে ফুঁসছে ইসরায়েল। বড় ভুল করে ফেলেছে ইরান বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন। তবে হামলা হলে বসে থাকবে না ইরান, সেটিও জানিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে ইসরায়েলের কোনায় কোনায় রকেট বৃষ্টি ঝরানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করা। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ইরান যদি আবারও কোনো ধরনের হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সেটিকে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকা হয়। এ সময় সংঘাতের জন্য ইরান ইসরায়েল পাল্টাপাল্টি দোষারোপ করে। তবে মধ্যপ্রাচ্যে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এদিকে ইরানের নিন্দা না জানানোয় জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করে ইসরায়েল। মাসুদ রানা, নিউজ 24। দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সরাসরি হামলা চালালো ইরান। শত শত ক্ষেপণাস্ত্রের আঘাতে দিশেহারা ইসরায়েল। হামাস নেতার পর হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা বলে জানিয়েছে তেহরান। তবে মূল ভূখণ্ডে একের পর এক হামলায় ক্ষোভে ফুঁসছে ইসরায়েল। বড় ভুল করে ফেলেছে ইরান বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন। তবে হামলা হলে বসে থাকবে না ইরান, সেটিও জানিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে ইসরায়েলের কোনায় কোনায় রকেট বৃষ্টি ঝরানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করা। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ইরান যদি আবারও কোনো ধরনের হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সেটিকে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। তবে ইরানের হামলার নিন্দা না জানানোয় এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। মাসুদ রানা, নিউজ 24। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কি হবে তা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। দুদেশের মধ্যে সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কাও করছেন অনেকে। কারণ সামরিক সক্ষমতায় দুই দেশই শক্তিশালী হলেও ইসরায়েলের চেয়ে বেশ এগিয়ে ইরান। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কি হবে তা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। দুদেশের মধ্যে সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কাও করছেন অনেকে। কারণ সামরিক সক্ষমতায় দুটি দেশই শক্তিশালী হলেও ইসরায়েলের চেয়ে বেশ এগিয়ে ইরান। ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও মধ্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ ইরানের মধ্যে এই মুহূর্তে চরম উত্তেজনা। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণ ঘিরে তেল আবিবে মিসাইল হামলা চালায় ইরান। তারপর থেকেই মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের দিকে।
গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান বলছে সামরিক সক্ষমতার দিক দিয়ে ইসরায়েলের চেয়ে 3 ধাপ এগিয়ে ইরান। বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের 17তম। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশেই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো $2440 কোটি, অন্যদিকে ইরানের বাজেট $995 কোটি। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যা হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান। তেহরানের নিয়মিত রিজার্ভ সেনা সদস্য 11,80,000, সেখানে ইসরায়েলের রিজার্ভ সৈন্য 6,70,000। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612। এর মধ্যে ইরানের যুদ্ধবিমান আছে 886টি, ইসরায়েলের যুদ্ধবিমান আছে 241টি। পাশাপাশি ট্যাঙ্ক ও সাজোয়াজানের সক্ষমতায়ও ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী 101টি যুদ্ধজাহাজ, ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ নিয়ে নৌবাহিনীর শক্তিতেও এগিয়ে ইরান। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দাবি ইরান তাদের ইউরেনিয়ামে মজুত নিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ দাবি ইরানের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কায় লেবানন প্রবাসী বাংলাদেশিরা। নিরাপদ স্থানে তাদের সরে যেতে দূতাবাসের নির্দেশনার পর থেকে কাজ হারানোর শঙ্কায় দিন কাটছে তাদের। লেবাননের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মিলন খান। লেবাননের বিভিন্ন জায়গায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিদের উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র কিন্তু তৈরি করা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের চাপ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রবাসী বাংলাদেশিরা ঠাঁই না পেয়েও খোলা আকাশের নিচেও কিন্তু তারা দিন রাত পার করতে বাধ্য হচ্ছে। সমগ্র লেবানন জুড়ে অস্থায়ী যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, দূতাবাসের তথ্য মতে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সমস্ত আশ্রয় কেন্দ্রে প্রায় 2 থেকে 2,500 প্রবাসী বাংলাদেশি বর্তমানে অবস্থান করছে। এই সকল প্রবাসী বাংলাদেশিদের খাদ্য, বাসস্থান এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ব্যক্তিগত উদ্যোগে লেবাননের কমিউনিটির নেতৃবৃন্দরা কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসও সেই সকল আশ্রয় কেন্দ্রে খাদ্য সহায়তা কিন্তু পৌঁছে দিচ্ছে। এবারে অন্যান্য প্রসঙ্গ। ভালো নেই বেসরকারি খাতের উদ্যোক্তারা। একদিকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, অন্যদিকে আমদানিতে কড়াকড়ি। এছাড়া ক্রেডিট তথ্য ব্যুরো বা সিআইবি রিপোর্ট নিয়ে বিভিন্ন নিয়মের বেড়াজালে গ্রুপ অব কোম্পানির ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, অর্থ ঋণ আদালতে যেসব মামলা রয়েছে তার দ্রুত নিষ্পত্তি এবং শিল্প কারখানার সুরক্ষায় সরকারকে আরও উদার হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জোনায়েদ। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বেসরকারি খাত। ব্যবসায়ীদের হাত ধরেই মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত হওয়ার পথে বাংলাদেশ। তবে কোভিড মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলারের সঙ্গে টাকার বড় ধরনের অবমূল্যায়ন, শিল্পে কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে খুব বেশি ভালো নেই গ্রুপ অফ কোম্পানিগুলো। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট তথ্য ব্যুরো বা সিআইবির নিয়মের বেড়াজালে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোর কারণে চলছে না ভালো ইউনিটগুলো। এমন অবস্থায় ভালো নেই বেসরকারি উদ্যোক্তারা। একবার আমরা দেখছি যে কোভিডের শাটডাউন, তারপরে দেখলাম আমরা ইনফ্লেশন, ডিভ্যালুয়েশন, তারপরে ইন্টারেস্ট রেটের হাইক, সবকিছু মিলিয়ে আসলে বেসরকারি খাতের উন্নয়ন এবং গ্রোথ খুব বড় ধরনের চাপে আছে। কড়াকড়ি থাকার কারণে দেখা যাচ্ছে যে আসলে অনেক ব্যবসায়ী কিন্তু ঋণ ঠিক মতো পাচ্ছে না, আর ব্যবসার খরচ বেশি হওয়ার কারণে এবং একই কারণে যে বিধিনিষেধ যেগুলো রয়েছে, তো সেটির কারণে দেখা যাচ্ছে যে আসলে যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু ডিসকারেজ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে বিতরণ করা হয় প্রায় 17 লাখ কোটি টাকা, যেখানে খেলাপির পরিমাণ 2,11,000 কোটি, অর্থাৎ মোট ঋণের 12.5% ছিল অনাদায়ী। ঋণ পরিশোধের ক্ষেত্রে ডলারের অবমূল্যায়ন এবং আমদানিতে কড়াকড়িকে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিভিন্ন বড় গ্রুপে কোনো একটা কোম্পানিতে হয়তো 5 বছর আগে কেউ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলেন, তার ক্রেডিট কার্ডের ডিফল্টের কারণেও আপনার বাকিদের ক্রেডিট ফ্লো আটকে দেওয়া হচ্ছে। এই ধরনের সিনারিওতে আসলে আমরা মনে করি একটু নমনীয়
ব্যবসা বান্ধব কিছু একটা করা দরকার। যদি কেউ ইচ্ছে করে খেলাপি হয়, যে ইউনিটটা খেলাপি হচ্ছে সেই ইউনিটের বিরুদ্ধে হয়তো যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে ঠিক আছে, কিন্তু অন্যান্য ইউনিট যেগুলা ভালো পারফর্ম করছে তো সেগুলোকে আসলে এনকারেজ করা উচিত। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ গ্রহীতা এর কঠোর সংজ্ঞা ও তার প্রয়োগ ব্যবসা পরিচালনার ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। ডলারের মূল্য প্রায় 37% বাড়ায়, কাঁচামাল, ক্যাপিটাল মেশিনারি, ইন্টারমিডিয়েট গুডস, ফিনিশ গুডস এগুলো এনে ব্যবসায়ীরা উৎপাদন বা সরাসরি বাজারজাতকরণের যে ব্যবসা সেখানে খরচ বেড়ে গেছে। ব্যবসায়ীকে ফ্যাসিলিটেট করতে হবে ওই গভর্নেন্সটাকে এনশিওর করে। লোনকে ক্লাসিফাই করবেন কি করবেন না সেটা তো একমাত্র তো গভর্নেন্স মেকানিজম না, আরো অনেকগুলো গভর্নেন্স মেকানিজম আছে। অর্থঋণ আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি এবং শিল্প কারখানার সুরক্ষায় সরকারকে আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সংস্কার কমিশনের কাজ শুরু এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনা সহ সমসাময়িক নানা বিষয় গণমাধ্যমকে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী 2-3 দিনের মধ্যেই কাজ শুরু করবে সংস্কার কমিশনগুলো। দায়িত্ব নিয়েই রাষ্ট্র সংস্কারে মনোযোগী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নির্বাচন ও সংস্কার প্রশ্নে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করেছে উপদেষ্টা পরিষদ। কি কি কাজ এনারা হাতে নিতে চান? দুর্নীতি, নির্বাচন, প্রশাসন সহ রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ সংস্কারে গঠন করা হয়েছে 6টি কমিশন। অক্টোবরের শুরুতেই কাজ শুরুর কথা কমিশনগুলোর, কিন্তু সংস্কার কাজ শুরুর আগে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শনিবারই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। আগামী 2-3 দিনের মধ্যে সংস্কার কমিশনগুলো কাজ শুরু করবে বলেও জানান তিনি। যে 2-3 দিনের মধ্যে কমিশনগুলো ফর্ম হবে ফুললি। কমিশন কিন্তু প্রধান যখন নাম ঘোষণা হয়েছে তারা কিন্তু কাজ করছেন, তাদের টার্মস অফ রেফারেন্সও কিন্তু ঠিক হয়ে গেছে, তারা এখন অফিসের স্পেস খুঁজছেন। এখন যেটা হচ্ছে যে কিছু নাম যারা মেম্বার হবে ওই কমিশনগুলোর, তাদের নিয়ে 2-একটা সম্মতি চাওয়া হচ্ছে। অংশীজনদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব দেওয়ার কথা রয়েছে কমিশনগুলোর। সজল দাস, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছরের কম হওয়া উচিত বলে মনে করেন 53% ভোটার। বেসরকারি প্রতিষ্ঠান SIPG'র গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেওয়া 96% মানুষ মনে করেন এক ব্যক্তির 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা ঠিক না। আর নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের কাছে কেমন বাংলাদেশ চায় সাধারণ মানুষ ও ভোটাররা? বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স SIPG প্রকাশিত এক জরিপে দেখা গেছে, রাষ্ট্র সংস্কারে এই সরকারকে অন্তত 2 বছর সময় দিতে চান রাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ। 96% মানুষ একই ব্যক্তিকে 2 বারের বেশি প্রধানমন্ত্রী দেখতে চান না। আলোচকরা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের জন্ম, তাই সরকারের প্রতি সমর্থন যেমন আছে তেমনি প্রত্যাশাও আছে গণমানুষের। মানুষ তার মতামত দিতে ভয় পেত, কিন্তু এখন মানুষ কিন্তু খোলামেলাভাবে বলতে পারছে আগের তুলনায়। আস্থা ধার অনেক বেশি, দায়িত্বের ভারটা আপনাদের বেশি। বড় আকারে যেটা দেখি হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা কনসার্ন, এবং দেখি অর্থনীতি স্থিতিশীলতা নিয়ে। নির্বাচন সংস্কার কমিশনের আহ্বায়ক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, মানুষ রাষ্ট্র সংস্কার চায়। নির্বাচনের সুফল পেতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। আমাদের রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, আমাদের রাজনীতিবিদরা যদি জনগণ যেটা চায় সে ব্যাপারে যদি তারা ক্ষমতা যাওয়ার পর আন্তরিকতার সাথে সেটা বাস্তবায়ন না করেন, তাহলে
সবই হবে পণ্যশ্রম। 24 জুলাই আগস্ট বিপ্লবের অর্জন যেন ছিনতাই হয়ে না যায় সেদিকে নজর রাখারও আহ্বান জানান বক্তারা। তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।